মস্তকবিহীন মরদেহের রহস্য উদ্ঘাটনে তদন্তকারীদের সামনে আসে একের পর এক ডিজিটাল সূত্র, কিন্তু প্রতিটি নতুন তথ্যের সঙ্গে যেন আরও জটিল হয়ে ওঠে তদন্ত। শেষ পর্যন্ত একটি মোবাইল নম্বর খুলে দেয় নতুন সম্ভাবনার দ্বার। সেই সূত্র কি পৌঁছে দেবে হত্যাকাণ্ডের নেপথ্যের ব্যক্তিদের কাছে? একটি মোবাইল নম্বর, তারপর আরেকটি নতুন সিম, বারবার বদলে যাচ্ছে অবস্থান, আর সেই অবস্থানের পেছনে ছুটছে পিবিআই। ২৫০০ থেকে রূপগঞ্জ থেকে রাজধানীর বাড্ডা, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকে এক রুদ্ধশ্বাস অভিযান। প্রতিবারই মনে হয় আর কয়েক মুহূর্তের মধ্যেই ধরা পড়বে রহস্যের মূল চরিত্র, কিন্তু শেষ মুহূর্তে যেন সে মিলিয়ে যায় জনসমুদ্রে। অবশেষে দীর্ঘ ধাওয়া আর প্রযুক্তিগত নজরদারির পর কিভাবে আটক হলেন সন্দেহভাজন ব্যক্তি? পিবিআইয়ের আভিযানিক দল রহস্যজনক ব্যক্তির মুখোমুখি হতে ২৫০০ যায়, কিন্তু সেখানে পৌঁছে দেখতে পায় ওই নম্বরটি বন্ধ। এতে আশা ও হতাশা দুটোই ভর করে আভিযানিক টিমের ওপর। তো আমরা মোটামুটি হতাশ হয়ে যাই যে হ্যাঁ, ও মানে কোনোভাবে বুঝতে পারছে যে আমরা এখানে বা কোনো কারণে তার হইতে পারে, আর সে বন্ধ, তার মানে এ কোনো না কোনো অপরাধের সাথে জড়িত, তা না হলে তার সিমটা বন্ধ করার কথা না। আবার তথ্য প্রযুক্তির দ্বারস্থ হয় তদন্ত টিম। তারা দেখতে পায় সন্দেহভাজন ব্যক্তি নতুন একটি সিম নিয়েছে, যেটি তার নিজের নামে নিবন্ধিত নয়। এবার দেখা যায় সন্দেহজনক ব্যক্তি আভিযানিক দল থেকে ৬-৭ কিলোমিটার দূরে রূপগঞ্জের দিকে যাচ্ছে। তো আমরা ধারণা করি যে সে হয়তো বা কোনোভাবে মনের সন্দেহ বা যে কোনোভাবে সে হয়তো বা পালাতে চেষ্টা করতেছে। এবার সন্দেহজনক ব্যক্তিকে ধাওয়া করে পিবিআই। আভিযানিক দল দেখতে পায় ওই ব্যক্তির অবস্থান রূপগঞ্জ বাস স্ট্যান্ডে, কিন্তু সেখানে পৌঁছার পর দেখা যায় ওই ব্যক্তি স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছেন। স্টাফ কোয়ার্টার রোড ধরার কারণে আমাদের ধারণা ছিল সে হয়তো বা তার বাড়ি দূরে, সে হয়তো বা কোনো একটা বাসে দূরে কোথাও যাবে, তাহলে যাত্রাবাড়ি হয়তো বা ছায়দাবাদ যাত্রাবাড়ি এখান থেকে উঠবে। তো আমরা ভাবছি যে যাত্রাবাড়ি উঠবে, ওইখানে টিকিট কাটার যে 10 থেকে 15 মিনিট সময় নেবে, ওই টাইমটা আমরা ওকে ধরবো। কিন্তু আচমকায় স্টাফ কোয়ার্টারে থেমে যায় রহস্যজনক ব্যক্তির গতি। শুরু হয় দোকানে দোকানে তল্লাশি। এখানে আমরা নামার পরে আমাদের টিমের সকল সদস্যগণ সবাই ছড়াই ছিটে গেল, যার যার মতন ফলো করতেছিল যে ওই যাকে আমরা টার্গেট করছি তার ফেজের সাথে মিলে এমন কোনো লোক এখানে অবস্থান করতেছে কিনা। পরবর্তীতে আশেপাশে খোঁজ খবর দেখে আমরা তাকে ফলো করে দেখি যে আমরা এমন কোশ্চেন কারণ জিজ্ঞাসা করতে পারতেছি না যে আসলে এইটা কি লোকটা চিনে, তাহলে ফাঁস হয়ে যেতে পারে বা তথ্য জেনে যেতে পারে। এই জন্য আমরা আমাদের মধ্যে অনুমানের উপর ওই যে ছবির সাথে মিলানোর চেষ্টা করি যে এই লোকটা আছে কিনা। তবে আমরা যখন দেখি যে না, এখানে নাই, তার পরবর্তীতে আবার আমরা তথ্যপ্রযুক্তি সহায়তা নিয়ে তার অবস্থান নির্ণয় করার চেষ্টা করি। এবার দেখা যায় রহস্যজনক ব্যক্তিটি যাচ্ছেন রাজধানীর রামপুরার মেরাদিয়া বাজারের দিকে। পিছু নেয় পিবিআই এর পিকআপ। তীব্র জ্যাম নাগদারপাড়া এলাকায় আভিযানিক দলের গতি রোধ করে। প্রযুক্তির সহায়তায় পিবিআই দেখতে পায় রহস্যজনক ব্যক্তি আর তাদের অবস্থান একই। এই সেম এই এক জায়গায় দেখি যে একটা লোক বসা আছে, ওই পেছনে লোক বসা, এই যাদের ব্যাগ ছিল আর ওর সাথে ব্যাগ ছিল না, এবং তখন আমরা এনআইডির ছবির সাথে ওটা মিলে না দেখি। পরে ভাবলাম যে হয়তো ওটা ছোটো ছবি, এটা বড় ছবি হতে পারে চেঞ্জ। তারপরও বিরান্তে ছিলাম জিজ্ঞেস করবো কিনা। পরে এক পর্যায়ে ওনাকে নাম ঠিকানা জিজ্ঞেস করি। নাম ঠিকানা জিজ্ঞেস করার পরে উনি ওনার নাম পরিচয় দেন, উনি ওটা ব্যাংকে জব করে, এখানে আর চা দেখা খাওয়ার জন্য। তারপরে ওনার এনআইডি দেখতে চাই, উনি এনআইডি দেখায়, কার্ড দেখায়। তারপর আমরা কনফার্ম হই যে আসলে এটা না। তখন একটু মনে কষ্টই পাইছি যে আসলে যদি এত দূর কষ্ট করে আসার পরে যদি মিস হয়ে যায়, আর এখানে তাহলে আমরা তো এটার আর কোনো ধরনের ফলাফল পাবো না, আমরা এটা হতাশই হয়ে যায়। অবশেষে স্টাফ কোয়ার্টার থেকে ছেড়ে আসা কয়েকটি বাস তল্লাশির পর মেলে রহস্যজনক ব্যক্তির হদিস। আমাদের কাছে এনআইডিতে নাম ছিল, আমরা বাসে দাঁড়াই সবাই দেখতে পাই, তার মধ্যে একটা দেখতে পাই যে একটু করতেছিল, বিচলিত হচ্ছে। পরবর্তীতে তার নাম ধরে আমরা ডাক দিই, ডাক দেওয়ার পরবর্তীতে সে একটু হতবাগী হয়ে যায়, অবাক হয়ে যায় তার নাম ধরে। পরে তার গতিবিধি, তার যে বিচলিত হওয়া দেখেই আমাদের সন্দেহ হয় আমরা যে টার্গেট করছি সেই এটা। পরবর্তীতে তাকে আমরা জিজ্ঞাসা করার পর তারা বলে যে হ্যাঁ স্যার, নাম বলে, আমি নাম জিজ্ঞাসা করি, আমরা পরিচয় দিই, পরিচয় দিয়ে বলি যে আমরা পুলিশের লোক, পিবিআই থেকে আসছি, তুমি রুহুল আমিন কিনা? তো বল স্যার হ্যাঁ রুহুল আমিন। তারপর জিজ্ঞাসা করতে করি যে তোমাকে কিছু বলতে হবে কিনা, কী করে আসছে তুমি জানো কিনা? বলছে স্যার আমাকে কিছু বলতে হবে না, আমি বুঝছি, চলেন আমি নামবো। এই কথা বলে সে আমাদের সাথে আসে।
আমরা বাসে থেকে নামিয়ে তাকে আমাদের গ্যারেজে নিয়ে আসি। গ্রেফতারের সময় উচ্চবাচ্য না করলেও পিবিআই অফিসে জিজ্ঞাসাবাদে রুহুল আমিন রাব্বি জানান, ঘটনার দিন তিনি কর্মস্থলে কাজে ব্যস্ত ছিলেন। রাব্বিকে অ্যারেস্ট করার সাথে সাথে স্বীকার করে নাই। তার উক্তিটা ছিল যে এটা এ বিষয়ে আমি জানি না, এবার আমি আলিমের চিনি না। তবে জেরার মুখে একসময় তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং কি ঘটেছিল তা জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তোমার ডে ডিউটি নাইট ছিল, আমার ডে ডিউটি। পরে তার ওয়াইফের সাথে আমরা আবার কন্ট্যাক্ট করি, কথা বলি। ওয়াইফ বলতেছে যে সে তার ডে ডিউটি ছিল। পরে আমরা রাত্রে তুমি কী করছো? হ্যাঁ, রাত্রে আমি বের হয়েছিলাম, রাত্রে আমি দেখছি। দেখে কোথায় গেছো? পরবর্তী বলছে যে আমাকে নিয়ে গেছে। তোমার লোকেশন তো 2500, লোকেশন মধুরপুর, কখনো 2500, এবং এই যে মরিয়মের যে নাম্বার, তার লোকেশন সবই এক জায়গায় তোমার। হ্যাঁ, তারপরে সে বলতেছে যে স্যার আসলে আমি যদি লুকাইয়াও রাখি তো আপনারা স্বীকার করাবেন, হয়তো আমাকে আরও ফোর্স করবেন, মারধর করতে পারেন, আমি বলেই দিচ্ছি আপনাকে। হ্যাঁ, তখন তা সেই গল্পটা আর কি আমাদের এই ঘটনা পুরোটা বর্ণনা করে। তবে রাব্বির মা বলছেন, তার ছেলে নির্যাতনের মুখে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য হয়েছেন। আমি এসব তাদের জড়িত না, আমি সব কিছু জানি না। আমার কাছে এই কথা বলে, আমাকে তুমি তো শিকার গেছিলে কেন? কয় কি যে আমি শিকার গেছিলাম, আমার পুলিশ অনেক মারধর করছে। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন, কোনো রিমান্ড এবং বল প্রয়োগ ছাড়াই রাব্বি সব স্বীকার করেছেন, যা তার তদন্তের অভিজ্ঞতায় বিরল ঘটনা। ওর ধারণা ছিল যে না হয়তো বা পুলিশ তাকে মারধর করবে, এইটা ওরা একটা ধারণা ছিল। পরে বলতে স্যার আমি লুকাই রাখবো না, যেহেতু আপনারা তথ্য প্রমাণ জানেন সব কিছুই, তাহলে আমি বলে দিচ্ছি। এই তখন আর কি তারা এই ঘটনাটা বর্ণনা করে। তাকে আপনারা কোনো মারধর করেন না, মারধর করা লাগে না, কোনো মারধর করিনি আর কি।